সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা একটা বিরূপ সময়ে নানা প্রতিকূল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন। তার একটা বড় একটা জায়গা হচ্ছে আইন আদালত। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, নানা ধরনের পরিস্থিতি পার করছেন তারা। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একজন অ্যাডভোকেট A.K.M. শরীফ উদ্দিন সাহেবের সাথে। শরীফ ভাই, আপনাকে শুভেচ্ছা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও শুভেচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের আপামর মেহনতি মানুষের পক্ষ থেকে, যে মুহূর্তে বা সমগ্র দেশ এবং জাতি একটি মুখ যাচ্ছে যে মুখ ক্লিনের শিকার, ঠিক সেই মুহূর্তে আপনি স্টুডিও আমন্ত্রণ জানিয়েছেন আমাকে। আমি আপনার মাধ্যমে দেশ এবং দেশবাসীকে, দেশের সকল মেহনতি মানুষগুলোকে আমি সালাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। শুভ সন্ধ্যা। এই সংগ্রামটা, আজকে যে সংগ্রাম, আদালতে যে সংগ্রাম চালিয়ে, কবে থেকে চালাচ্ছেন এটা আপনি? সরি, আদালতে এখন যে আপনার যে সংগ্রাম, এই সংগ্রামটা কবে থেকে শুরু করেছেন আপনি? আদালতের সংগ্রামটা বেসিক্যালি আমরা 5ই আগস্ট, এমনি যখন 4 আগস্ট পর্যন্ত তো আমরা সারা বাংলাদেশের লয়াররা আইনজীবী হিসেবে যার যার দায়িত্বই পালন করতেছিলাম। তো 4 আগস্টের পরেই 5ই আগস্ট, তো ওই দিন 4 আগস্ট বিকালবেলা পর থেকে দেশে কারফিউ স্টার্ট হয়ে গেল। তো এই 5ই আগস্ট বন্ধ ঘোষণা করা হলো। 5ই আগস্ট তো বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়, বাঙালি জাতির ইতিহাসে। এই অধ্যায়টা যখন শেষ হয়ে গেল, 8ই আগস্ট টেরোরিজমের প্রধানেরা যখন দায়িত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, 15ই আগস্ট যেটা বাঙালি জাতির একটি ঐতিহাসিক দিন ছিল বন্ধ, সেই দিন তারা সেটা ওপেন করে দেবেন। 8ই আগস্টের শপথ প্রাপ্ত হওয়ার পরে 15ই আগস্ট আদালত ওপেন ছিল। 15ই আগস্টও আমি আদালতে এসেছিলাম, সুপ্রিম কোর্টে এসে। সেদিন আমি লাকিলি অনেক আইনজীবীরা সেদিন আদালতে ছিলেন না। আমার একটা মামলা খুব সহজ দৃষ্টি চলে আসছে, সেকশন 302 মামলা, এই মামলাটা জামিন করতে সক্ষম হয়েছি। এরপর থেকেই আমি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে আমি নিয়মিতই কাজ করতেছি। আর দলের দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করা, সেটার বিষয় হলো আমার একটু বেসিক্যালি আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্ত কমিটির একজন মেম্বার। তো ওই আগস্ট যখন শেষ হয়ে গেল, সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই কলকাতা থেকে আমার প্রিয়তার জন্য আফম বাউদ্দিন নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আমি ঢাকার সংসদ সদস্য রমনা, মতিঝিল, শাহবাগ, পল্টন আর সহকারে, এই রমনার একটা অংশ সহকারে উনি মেম্বার, পার্লামেন্ট মেম্বার ছিল। ওনার এই নির্বাচনী আসলে দায়িত্ব পালন করার জন্য সর্বপ্রথম উনি লয়ার হিসেবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন, যে এই বুঝতে পারলাম আপনাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম, যে বাউদ্দিন নাসিম লয়ার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেন। এই সময় এইগুলো আপনার করছেন। এমনি আওয়ামী লীগের আমলে উপকৃত যেসব আইনজীবী অফিসে যারা ছিলেন, তারা খুব গুরুত্বপূর্ণ, অনেক এনজয় করেছেন, ক্ষমতা দাপটও ছিল। সেই সময় আপনার কোন আইনগত দায়িত্ব ছিল, পিপি, এপিপি না, বা কোনো জায়গায় কোন রকম? জি, ধন্যবাদ। আমি রাষ্ট্রীয় কখনো দায়িত্ব ছিলাম না, রাষ্ট্রীয় দায়িত্ব আমি গ্রহণ করি নাই। সেখানে অনিয়মের ছড়াছড়ি। একই বিষয় হলো, আপনি রাষ্ট্রের শপথ গ্রহণ করে একদিকে রাষ্ট্রের পক্ষে কথা বলবে, নাকি আপনি আসামির পক্ষে ডিফেন্স দিবেন। এখন ওখানে মেজরিটি লোকগুলি যাদের আইন পেশায়, যাদের আইন অঙ্গনে তাদের মামলার সংখ্যাটা কম, তারা ওই গভর্নমেন্টের সুবিধা গুলি ভোগ করতে চায়। আর যখন যারা ক্ষমতা থাকে, তখন অশুভ একটা চক্র এই ক্ষমতাকে ঘিরে জন্মগ্রহণ করে। সেটা আইন অঙ্গনও ছিল। আইন অঙ্গনে থাকার কারণেই কিন্তু
আমি আপনি ওইটাই দেখেন জানতে চাচ্ছিলাম আপনার কাছে, ওইটাই জিজ্ঞেস করছিলাম, পর্যন্ত পালাই গেছে ওই 5 জিনিসটাই তারিখের আমি পরে। আপনাকে জিজ্ঞেস করছিলাম যে রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তারা এখন কোথায়, তাদেরকে পাচ্ছে না আপনারা? রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত যিনি মাসিক প্রধান ছিলেন অ্যাটর্নি জেনারেল, উনি তো এখনো আত্মগোপনে আছেন। আর আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল একজন জেল হাজতে আছেন। উনি আমাদের প্রিয় সাবেক মেয়র সাহেবের বন্ধু। উনি জেল হাজতে আছেন। আর এরপরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যিনি মোর্শেদ সাহেব, ওনার সাদা মাথা, উনি এখন আইন অঙ্গনে কাজ করেন, বাট আওয়ামী লীগের মামলা করেন না, পার্সোনাল ওনার মামলা করেন উনি। ঠিক আছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদের মধ্যে দুইজন, একজন আওয়ামী কাস্টডিতে লীগের আছেন, যে মামলা একজন। উনি করেন না, এটার কোনো ব্যাখ্যা আছে না? যিনি আওয়ামী লীগের মামলা করেন না? আমরা তো রেগুলার কোর্টে থাকি, যার কারণে দেখি আওয়ামী লীগের মামলা কয়জনে করি আমরা, কয়জন উপস্থিত থাকি অ্যাটেন্ড। কারণ এখন আওয়ামী লীগের মামলাগুলি হলো সব ক্রিমিনাল মামলা, সব ফৌজদারি মামলা। কয়জন করেন আপনার কোর্টে এখন এরকম কয়েকজন মিলে আওয়ামী লীগের মামলাগুলো করেন? আমরা আমার প্রিয় নেতা জনাব আহমদ বাউদ্দিন নাসিম সাহেবের নেতৃত্বে সিদ্ধান্ত মোতাবেক এবং নানক ভাইয়ের সাথে সম্ভবত যোগাযোগ করে পরবর্তীতে আমরা আইন সহায়তা সেল তৈরি করা হয়েছিল। সেই আইন সহায়তা সেলের প্রধান দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি কাজ করতেছি। আমার সাথে অল ওভার সারা বাংলাদেশে প্রায় 200 আইনজীবী আছেন যারা কাজ করেন এই ঢাকাতে যে অনেক। এই যে আইন সেলটার নাম কি? এই আইন সেলটার নাম কি? বাংলাদেশ আওয়ামী লীগের আইন সহায়তা সেল, বাংলাদেশ আওয়ামী লীগের আইন সহায়তা সেল। কত দুর্যোগকালীন সময়, কত আইনজীবী, দুর্যোগকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের আইন সহায়তা সেল। কত আইনজীবী সেলে আছেন? অল ওভার বাংলাদেশে 200 এবং আপনারা হাইকোর্টে 50 জন। কোর্টে, হাইকোর্টে, সর্বোচ্চ আদালতে আপনারা কি কি সমস্যা ফেস করেন আপনারা? হাইকোর্টে, সর্বোচ্চ আদালতে যেটা সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হলো যে কষ্ট এবং ফেস করি, সেটা হলো যখন একজন বিচারপতি এই যখন শপথ গ্রহণ করে, সে শপথের শব্দের মূল সারমর্মটা হলো আমি রাগ, অনুরাগ ও বিরাগের ঊর্ধ্বে উঠে আমি কাজ করব। আর যখন ওনার কাছে আমরা মামলা নিয়ে যাই, এটা হলো শপথের বক্তব্য, যিনি শপথ গ্রহণ করেন বিচারপতি হিসেবে। আর যখন মামলা নিয়ে যায়, যখন উনি বলে যে আমি মামলাটা শুনবো না, তখন আমরা খুব আঘাত। কারণ রাষ্ট্রের জনগণের ট্যাক্স, রাষ্ট্রের জনগণের মানুষের ট্যাক্সের টাকায় যে বিচারপতির বেতন হয় এবং উনি শপথপ্রাপ্ত হন, শপথপ্রাপ্ত হওয়ার পরে উনি যখন বলেন যে আমি এই মামলাটা শুনবো না, আমি বিব্রত, অন্য কোথাও নিয়ে যান, হাত জোর করে চায়, তখন আমরা খুব লজ্জা পাই, আমরা খুব কষ্ট পাই যে দেশের জনগণের ফান্ডামেন্টাল রাইটটা যদি উচ্চ আদালত এসেই ভাইলেশন হয়ে যায়, হ্যাঁ, তাহলে জনগণ যাবে কোথায়? আইনের শাসনটা কোথায় থাকবে? এটা হলো মূল প্রশ্ন, যে আইনের শাসনটা তখন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। কিন্তু কি সকল আদালত না, কিছু কিছু আদালত তো আমাদেরকে বেশ জামিন দিয়েছে এবং জামিন দেয়, ওনারা জামিন দিতে সক্ষম হয়েছে। এটা হলো মানসিকতার বিষয় বিচারকদের। অনেক বিচারকেরা নিজেদেরকে অনেক সংকটপূর্ণ, নিজেদেরকে মনে করে যে হয়তো উনি এই অর্ডারটা দিতে গেলে হয়তো কোনো চাকরি থাকবে না, আতঙ্ক ওনাদের ভিতরে, যেটা মুখ জাস্টিস আর মুখ কিলিং এর শিকার। যেটা দেখুন 5ই আগস্টের পরে ছোট ছোট বাচ্চা শিশুরা যখন আদালত অঙ্গনে এসে এখানে বিচারপতিদেরকে খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এখানে বিচারপতিদের একটা মুখ সৃষ্টি করেছে, বিচারপতিদেরকে অপসারণের জন্য। এটা পৃথিবীর কোন ইয়েতে হিটলার থেকে শুরু করে দেখেন পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের পরিবর্তন ঘটার পরে বিচারাঙ্গনের এই দৃষ্টান্ত ঘটে নাই যে তুমি বিচারপতি ও চেয়ার থেকে নামো। এটা বাংলাদেশে করা সম্ভব হয়েছে। এইটার পরিণতি আগামী, এইটার রেশিওটা আগামী 20 বছর পরেও বাঙালি জাতি এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। যে ইতিহাস, যে ট্রাজেডি আইন লঙ্ঘনের সৃষ্টি হয়েছে, এটা খুব কলঙ্কজনক একটা অধ্যায় বাঙালি জাতির জন্য। নেক্সট প্রজন্মের জন্য এটা খুব বিশাল সংকটের মুখোমুখি। কারণ আইনের শাসন থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আপনি যে প্রসঙ্গটা কথা বলছিলেন, যে যেটা কয়েকদিন আগে জেলে পান না, জেলে এখানে পান না, তুমিও বলেছেন 5 আগস্ট শুনলেই বিচারপতিরা শুনতে চান না, মামলা শুনতে চান না। আর একটা কথা বলেছেন রেগুলার বেইলি পাওয়া যায় না। অ্যাডভান্স বেইল আমি কিভাবে চিন্তা করি, রেগুলার বেইলি পাওয়া যাচ্ছে না। আপনি এখন পর্যন্ত কত কত জামিন আপনারা করতে পেরেছেন?
রেগুলার বেল এন্ড অ্যাডভান্স বেল। অ্যাডভান্স তো আগাম জামিন শব্দ যেটা ব্যবহার করা হয়েছে, এইটা আগাম জামিনটা 5ই আগস্টের পরে গত জানুয়ারি পর্যন্ত একটু এলোমেলো থাকলো, মোটামুটি সামান্য জামিন পেত আগাম জামিন। পরবর্তীতে জানুয়ারি মাসে একটা বেঞ্চ দিছিল, সেটা খুব ভালো জামিন দিয়েছে, আগাম জামিন 2 মাসের জন্য হত্যা মামলাও। কারণ জজ সাহেব বিচারপতিরাও তো জানেন যে মামলাগুলি গায়েবী মামলা, এই মামলাগুলি সমস্ত ফলস অ্যান্ড ফ্যাব্রিকেট। কারণ অফেন্স যারা করেছে, অফেন্সার কে, এই বক্তব্যটা তো ওই যে আমাদের উনি যে ব্রিগেডিয়ার সাকত সাহেব তার বক্তব্যই বলে দিলেন শপথ নেওয়ার 1 সপ্তাহের মধ্য দিয়ে, যে আমাদের বুলেটের যে 7.2 এটা আমার আর্মির কাছে নেই, এটা আমার পুলিশের কাছে নেই। দ্যাট মিনস ওই সাক্ষ্যটা, ওই এভিডেন্সটা তো জাতির কাছে আছে, এবং এটা ওই এভিডেন্সের উপরে, সাকত সাহেবের এভিডেন্সের উপরে কিন্তু আগামী 20 বছর পরে বিচার হবে। হয়তোবা সেই 20 বছর হয়তো হায়াত আপনার থাকবে বা আমার থাকবে না, আমার থাকবে আপনার থাকবে না, দেখতে পাবেন। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার উনি হ্যান্ডেল করে চলে গেছেন। যে এই তাহলে ওই যদি সত্য হয়, উনি ব্রিগেডিয়ার জেনারেল, উনি একসময় নির্বাচন কমিশন ছিলেন, পরবর্তীতে উপদেষ্টা, উনি স্টেটমেন্টটা করে গেছেন, তাহলে এই কথাটা সবাই জানে, স্বীকৃত। কারণ এখানে 4 এবং 5ই আগস্ট হলো টেরোরিস্ট এন্ড টেরোরিজমদের ঘটনা। এটা কোনো বাংলাদেশে তো আমরা সবাই যে সম্প্রতি, আমি, আপনি, আমরা সবাই প্রতিবেশী, প্রত্যেককে চিনি। আমি আপনার আত্মীয়, আপনি আমার আত্মীয়, অমুক আমার আত্মীয়, সবাই আত্মীয় স্বজনের একটা পরিবেশ, একটা ভ্রাতৃত্ব বন্ধন, একটা বন্ডিং ডেভেলপমেন্ট গত 50 বছরে। কিন্তু সেটাকে ধ্বংস করার জন্য, জাস্ট শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যাহা যা করার প্রয়োজন ছিল তাহাই 5ই আগস্টে সংগঠিত করেছে। অতএব এই মামলাগুলি মিথ্যা, এগুলি গায়েবী মামলা। এই মামলার আসামি 800 পর্যন্ত আমি পেয়েছি। চট্টগ্রামের একটা মামলাতে চট্টগ্রাম 850 মামলার আসামি। একটা হত্যাকাণ্ড 850 মানুষ করার প্রয়োজন হয় না, সবাই জানতে। যার কারণেই ওই 21 নম্বর কোর্ট এটিএম জনাব তায়ের সাহেব ভালো জামিন দিয়েছিল, তখন আগামী দিন ওনার এটা বেঞ্চটা বন্ধ করে দিয়েছেন আমাদের চিফ জাস্টিস মহোদয় গত কোরবানির ঈদের পরেই, আর ওই বেঞ্চটা নেই। এই জন্য আগাম জামিনটা বন্ধ, আর রাজনৈতিক আগাম জামিনটা বন্ধ। আর রেগুলার দিচ্ছেন, এখন রেগুলার মামলা যেগুলি পূর্ণাঙ্গিতে যারা ভিতরে কাস্টডিতে সারেন্ডার হয়ে ভিতরে যান বা গ্রেপ্তার হয়ে পুলিশের মাধ্যমে ভিতরে যান, জেলখানা যান, তাদেরকে আমরা রেগুলার জামিন করাই। সেই জামিনের বিধানে মধ্য দিয়ে সব কুট শোনেন না, একটা আদালত অনেক দয়া করে শুনেছেন, এবং সেখানে রাষ্ট্রপক্ষের যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি ছিলেন, তারাও যথেষ্ট কপারেশন করেছেন কোর্টকে। কপারেশন করার পরে গত লাস্ট এন্ডিং টাইম গত 4 তারিখ পর্যন্ত বেশ কিছু মামলা জামিন হয়েছে। হ্যাঁ, ফৌজদারি মামলায়। এটা কোন আদালত? এটা উচ্চ আদালতের, হাইকোর্ট ডিভিশনের, উচ্চ আদালত, বিচারপতি জাকির হোসেন সাহেবের আদালত। উনি খুব অত্যন্ত অভিজ্ঞ জাজ, এবং সেখানে তাকে সহায়তা করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন 2 জন, স্টেট অ্যাটর্নি জেনারেল ছিলেন 5 জন। মোট ওরা যথেষ্ট কপারেট করার পরে, কারণ বেঞ্চ এন্ড বারের সম্পর্কটা খুব মধুর, তো এটা যদি সমন্বয় হয় তাহলে সবকিছু সম্ভব। আমি আরেকটা জিনিস আপনার কাছে একটু ক্লিয়ার হওয়ার জন্য আর কি, মনে করেন এইবার 5ই আগস্টের পরে এই যে সুপ্রিম কোর্টে মব পাঠিয়ে যে বিচারপতি চেঞ্জ করা হলো, পদ থেকে বাধ্য করে চেঞ্জ করা হলো, এবং তখন একটা অভিযোগ ছিল এরা স্বৈরাচারের দোষর, এরা ফ্যাসিস্টের দোষর, আওয়ামী লীগের লোকজন, এই কথার উপরে চেঞ্জ করা হলো। তো এই যাদেরকে আনা হলো তাদের তো মঙ্গল গ্রহ থেকে আনা হয়, তারা আমাদের দেশেই ছিলেন, এবং তাদেরকেও আপনারা চিনেন। এই ফ্যাসিস্টের দোষর, স্বৈরাচারের দোষর সরিয়ে যাদেরকে বসানো হলো, তারা আসলে কাদের দোষর? আপনারা চিনতে পারেন তাদেরকে? আসলে এই কোশ্চেনটা হলো, স্বাধীনতার পরবর্তী সময় যখন আমাদের দ্বৈত বেঞ্চ গঠন করা হয় 1972 সালে 10ই জানুয়ারি, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসেন, এর পরবর্তীতে আমাদের যখন দ্বৈত বেঞ্চ গঠন করা হয়, এর পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে বিচার বিভাগের এগুলি তো আজকে 53-54 বছর পর্যন্ত যে সরকারি ক্ষমতা আসছে, তখনই তারা সরকার পরিচালনার সাথে তাদের অ্যাটর্নি জেনারেল, দলীয় অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত হন, দলীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত হন, এবং বিচার ব্যবস্থার যিনি শপথপ্রাপ্ত বিচারপতি হিসেবে যিনি
দায়িত্ব পালন করেন, এগুলি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টই ছিল। জুডিশিয়ারি সেপারেশনের জন্য মাজার হোসেন মামলায় যদিও জাজমেন্ট হয়, কিন্তু সেই জুডিশিয়ারি সেপারেশনটা হয়নি। এই সরকারও চেষ্টা করতেছে, বা আমাদের আজকে প্রধান বিচারপতিও জুডিশিয়ারি সেপারেশনের জন্য উনি চেষ্টা করতেছে। বাট এখনো অ্যাপয়েন্টমেন্ট গুলি তো মঙ্গল গ্রহ থেকে, যে শব্দটা আপনি ব্যবহার করছেন, কালে কালে কেউ অ্যাডেনি। যখন সাবেক বিএনপির আমলে ব্যারিস্টার মদুদ সাহেব যিনি সিনিয়র উনি আইনমন্ত্রী ছিলেন, তখন বিএনপি থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, আজকে যিনি চিফ জাস্টিস হলেন উনি তো বিএনপির আমলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, ঠিক আছে। আজকে অ্যাপিলেট ডিভিশনে যারা ছিলেন তারা তো বিএনপির আমলেই অ্যাপয়েন্টমেন্ট ছিলেন, ঠিক আছে। আওয়ামী লীগের আমলে অ্যাপয়েন্টমেন্ট ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা আমলে সেখানে তাদের তো এখনো ইয়ে বেঞ্চে নাই, অ্যাপিলেট ডিভিশনে আওয়ামী লীগের কেউ নেই দায়িত্বে। হায়ার কোর্টে যা ছিল তাদেরকে, মেজরিটিদেরকে তো চাঁদ দাওয়াত দিয়ে প্রধান বিচারপতি ওনাদেরকে চাঁদ দাওয়াত দিয়েছেন, বা ওনাদেরকে অবসরে পাঠাইয়েছেন, বা সেটা উনি ওনার সাংবিধানিক ভাবে উনি আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন। হ্যাঁ, এটা তো জাতি দেখতেছে, প্রতিদিন প্রতিনিয়ত পত্র পত্রিকা আসছে যে যে কখন কোন বিচারপতি চাঁদ দাওয়াত। আইন উপদেষ্টা এই নিয়োগের পরে যাদেরকে আনা হলো, এখানে চিফ জাস্টিসকে আনা হলো, অ্যাটর্নি জেনারেলকে আনা হলো, উপদেষ্টা বলেছিলেন আর কি, এই ধরনের নিয়োগ বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই। এবং এরা যেসব বক্তৃতা দিয়েছেন অলরেডি, অ্যাটর্নি জেনারেল এবং চিফ জাস্টিস, প্লাস হচ্ছে চিফ জাস্টিস, আমরা শুনলাম, আপনারা সামনে থেকে দেখেছেন, এটা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন। বাংলাদেশের কোনোদিন ঘটনা ঘটে নাই। তা আপনি এই পরিস্থিতির ন্যায় বিচার কিভাবে আশা করেন এখানে? ন্যায় বিচার যে বিষয়টা, সেই বিষয়টা তো ন্যায় বিচারের লিগাল জাস্টিস, লিগাল ডিভিডি জনগণের সাথে, জনগণের কাছে এখন অনুপস্থিত চূড়ান্তভাবে। এই বিচারের বিষয়টা তো স্পষ্ট করে আসলে মানুষের বিবেক থেকে এখন যখনই যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকারই তার ক্ষমতাকে রক্ষা করার জন্য তার মেনশনম্যানের যে চর্চা করার দরকার সেটা তিনি করেন, এবং ক্ষমতা টিকে থাকার জন্য তার জুডিশিয়ারিটাকে কু করার জন্য যা যা করার দরকার আর সেটা করতেছে। তো এইটা কালে কালেই হয়েছে, এখনো ঠিক সেইটাই, ওখান থেকে আমরা সরে আসতে পারি নাই। স্বাধীনতার ৫৩ বছরও আমরা সেখান থেকে সরে আসতে পারি। ঠিক আছে, আমরা অন্য একটা প্রশ্ন করি। আপনাদের কাছে যে মামলাগুলো আসে, টিকে থাকার জন্য তিনি আপনাদের কাছে যে মামলাগুলো আসে, লোকদেরকেই নিয়োগ দেন। আপনাদের কাছে মামলাগুলো যে এখন যে আসে, এগুলা তো লোয়ার কোর্টে জামিন পায় নাই এমন লোক কিন্তু আপনাদের কাছে আসে, তাই না? লোয়ার কোর্টে জামিন পায় নাই এমন লোকদেরই তো এখন আপনাদের কাছে জামিন না পাইলে তো হায়ার কোর্টে আসতে হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জজ কোর্ট এখন সন্ত্রাস দমন অধ্যাদেশের মামলা এবং সেশন 302 মামলা, এই দুই মামলা তো জামিন দিচ্ছেন না মেজরিটির জায়গায়, যার কারণেই তো উচ্চ আদালতে হাজার হাজার মামলার ভিড়। যে সেকশনটা সন্ত্রাস দমন অধ্যাদেশের 8, 9, 10, 11, 12 ব্যবহার করে, আর সেকশন 302 মামলা যেটা মার্ডার হয়েছে, এই মামলাগুলো, এই দুইটা মামলা তো ওনারা সন্ত্রাস দমন অধ্যাদেশের আইনে 7-8টা কি 7-8টা হলো যে এখানে অবৈধ সরকারের বিরুদ্ধে কয়েকজন একত্রিত হয়ে মিছিল করতেছে, মিছিলের পরিকল্পনা করেছে, বা ওটাকে শাউটিং করছে, এই শব্দটার জন্যই তো ওই সেকশনে মানুষ আজকে 3 মাস 4 মাস জেলখানায় আছে। আর সেকশন 302 যেটা, সেটা তো হলো একজনই ব্যক্তি মারা গেছে, হ্যাঁ এটা সত্য, মৃত্যুবরণ করেছে, এখন শুধু ওখানে অজ্ঞাত নাম 10 জনের নাম আছে, এর পরবর্তীতে বা 50 জনের নাম আছে, বা 500 জন, এখনকার মামলাগুলিতে বেশি সংখ্যা 500 জনের নাম আছে, এর পরবর্তীতে মনে করেন এটা জেলা সদর হয়েছে, থানা সদর থেকে ধরে নিয়ে আইসা আবার এগুলিকে এখানে ফরওয়ার্ড করে এই হত্যা মামলা সাসপেক্টেড হিসেবে প্রেরণ করে। এই সাসপেক্টেড হিসেবে ওরা ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে আসতে এদের 3 মাস 4 মাসের সময় লেগে যায়। এর পরবর্তীতে এরা এখান থেকে বেলবন চলে গেলে, আবার জেলখানায় গেলে, আবার ওখানে জেলা শহরে একটা সিন্ডিকেট থাকে, এসবি সহকারে প্রশাসনের বিভিন্ন ডিফেন্স, ওরা আবার ওদেরকে ওখানে আটক করে, জেল গেটে আটক করে, আবার নতুন মামলা সাসপেক্টেড মামলা তাদেরকে ইনভলভমেন্ট করে। তো এখানে সকলেই আবার বের হতে পারে না, অনেকে
অনেক কষ্ট করেই উচ্চ আদালতে জামিন প্রাপ্তি হওয়ার পরেও নিম্ন আদালত ইয়েতে বেল বন্ড পানিশ করার পরে তারা কৌশল অবলম্বন করে বের হতে হয়। সেখানে এসবি এবং সিআইডি তাদেরকে অনেক করে জেলখানা থেকে বের হতে বাধাগ্রস্ত করে। এই মর্মে আমাদের একাধিক আসামিদের বক্তব্য থেকে আমরা শুনতে পেরেছি। যেমন মনে করেন এখন আপনাদের কি ধারণা 5 আগস্টের পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে কি পরিমাণ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত? অল ওভার সারা বাংলাদেশে 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে মিনিমাম। 50 লক্ষ মানুষের মামলা। অ্যারেস্ট হয়েছে কি পরিমাণ? এখন এই পর্যন্ত ভিতরে আছে প্রায় 5 লক্ষের মতো, আর বাইরে গেছে 5 লক্ষের মতো। 5 লক্ষের মতো যে বেরিয়ে গেছে, এরা কি সবাই কি হাইকোর্টে বেরিয়েছে না লোয়ার কোর্টে? এরা ইতিপূর্বে হাইকোর্টে থেকে তার 50% বা মেজরিটি গুলি ওখান থেকেও বের হয়েছে। তখন একটা সময় বেল দিছিল, মহানগর ডিস্ট্রিক্ট জাজ বেল দিছিল, প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট জাজ বেল দিছিল। পরবর্তীতে এটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিস্ট্রিক্ট জাজ এটা বন্ধ করে দিয়েছে, ফেব্রুয়ারি থেকে সম্ভবত ওদেরকে প্রেসার দিছে উপর থেকে, এই জন্য ওখানে বন্ধ করে দিয়েছে। কি বলে বন্ধ করা হয় এটা? এটা তো ওদের জুডিশিয়ারি ম্যাটার। যদি আইন উপদেষ্টার ওখান থেকে কোনো মেসেজ যায় জেলা জজ সাহেবের কাছে, জেলা জজ সাহেবের গাড়ে তো মাথা একটা দুইটা না। এমন মনে করেন এই যে বললে 5 লক্ষের মতো জামিন হয়েছে, এই যে কি পরিমাণ লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত একটা মানুষ যখন মামলায় পড়ে অ্যারেস্ট হয়, কি পরিমাণ অর্থনৈতিক সমস্যায় পড়েছে? অর্থনৈতিক অবস্থা তো ভঙ্গুর অনেক। বিকজ আওয়ামী লীগের এখন যারা মামলার মেজরিটি আসামি আন্ডার কাস্টডিতে আছে অত্যন্ত লেমেন। যেমন আমি একটা হত্যা মামলা পেয়েছি যাত্রাবাড়ি থানায়। ওই যে তরকারি বিক্রি করে, এই মামলার 1 নম্বর আসামি হলো মাননীয় প্রধানমন্ত্রী, 2 নম্বর আসামি হলো ওয়াজেদ কাদের শেখ শতাব্দী। ওই মামলা ওকে সাসপেক্টেড অ্যাকিউজ হিসাবে প্রেরণ করছে, কেউ নাই। পরবর্তীতে আমার আইনশতা সেলের কাছে এটা আসছে, আসার পরবর্তীতে আমি মামলাটা টেক আপ করে আমি উচ্চ আদালত থেকে জামিন করেছি। ওই ছেলেটার বাবাও নাই, মাও নাই, বিয়ে করে তার শ্বশুর বাড়িতে মোটামুটি জীবন ধারণ করে, আর এখানে তরকারি বিক্রি করে যাত্রাবাড়িতে বিক্রি করে তোর ওয়াইফ বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে। আমি জাস্ট আমার সাথে দেখা হয়নি, বাট ফোনে আমার যতটুকু ইয়ে হয়েছে, ফোনেই তাদের যাবির। কোনোদিন ওই মহিলাকে আসতে হয়নি আমার সামনে, ওই মহিলার বাবা আসছিল কোনো একদিন আমার কাছে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে ঘটনা জানলাম, জানার পরবর্তীতে 3.5 মাস লাগছে ওকে জেলখানা থেকে উত্তর দেখে না, সমস্ত পয়সা পয়সা আমরা দিয়েই জেলখানা থেকে বের করতে, মুক্তি করতে, তাও হাইকোর্ট থেকে করা সম্ভব হয়েছে। এই যে মনে করেন আপনাদের হেল্পে মুক্তি পেয়েছে লোকটা, এই যে হেল্প আপনাদের কি পরিমাণ অর্থনৈতিক ইনভলভমেন্ট হয়েছে এখানে তাকে মুক্ত করতে? এখানে যেমন হাইকোর্টের একটা ওকালতনামার মূল্য হলো 1000 টাকা আমাদের এখানে। ওকালতনামার সাথে আবার কোর্ট ফি থেকে শুরু করে, আর আমি গরিবের মামলা করি, গরিব মানুষের মামলা করি, মজলুম মানুষের মামলা করি, আমি মেহনতি মানুষের মামলা করি। এটা তো বেঞ্চ অফিসার গুরু সহকারে অ্যাডমিনিস্ট্রেশন জানে না, তারা মনে করে স্যারও তো বড় হত্যা মামলা পাইছে। এখানে আন্ডার টেবিল এন্ড মিসেলিনিয়াস কিছু পোস্টিং থাকে ফাইল স্প্লিট করার জন্য, ঠিক আছে, যেটা দিলে আমার আসামিটা খুব দ্রুত বের হবে, খরচ এইগুলির জন্য সবকিছু মিসেলিনিয়াস পোস্টিং থাকে আমাদের এখানে। এবং সার্টিফিকেট কপি গুলি এক একটা মামলার অনেক বড় বলিয়া সার্টিফিকেট, মানে সার্টিফিকেট কপিতে অনেক টাকা চলে যায়, সেখানে 7 থেকে 8,000 টাকা সার্টিফিকেট কপি গুলিতে চলে যায়। আর মিসেলিনিয়াস পোস্টিং মিলে হাইকোর্ট থেকে জামিন মুক্তি পেতে ন্যূনতম খরচ হয় 15 থেকে 20,000। এই মনে করেন আপনাদের কাছে আসার কারণে এত কম টাকায় একটা মানুষের মুক্তির ব্যবস্থা হয়ে যায়। যে লোকটা আপনার কাছে পৌঁছতে পারে না তাদের কি অবস্থা? আমরা চেষ্টা করি আমি যে প্রত্যেকের কাছে আমার এই মেসেজ পৌঁছানোর জন্য, এবং আপনার মাধ্যমেও আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি অল ওভার বাংলাদেশে। এবং এটা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় নেত্রী, যিনি আমাদের অভিভাবক জানেন, সহকারে সারা বাংলাদেশের নেতা কর্মীদের কাছে আপনি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি।
আমি স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে, স্বেচ্ছাসেবক শব্দের অর্থ হলো স্বেচ্ছায় শ্রম দেওয়া। একটা মায়ের 5টা সন্তান থাকে, 5টা সন্তান কিন্তু স্বেচ্ছায় শ্রম দিতে প্রস্তুত না। যেমন দুর্যোগকালীন সময় হয়, বন্যা, ঝড়, সাইক্লোনের সময় স্বেচ্ছাসেবক কর্মীরা মাঠে যায়। স্বেচ্ছাসেবক কর্মী জানে যে এই মুহূর্তে মৃত্যু হবে তার, তারপরও সে 10 ফুট পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওই শিশু বাচ্চাটিকে উদ্ধার করতে যায়। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে দেখা যায় অমুক স্বেচ্ছাসেবক কর্মী মারা গেছে ওখানে। জাতির এই ক্রান্তিকালে আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে সৃষ্টিকর্তার সবচেয়ে মূল বিষয়টা কি, যে তুমি আমার মানুষকে ভালোবাসো। পৃথিবীর সকল ধর্মেই মানবতার খেদমতের কথা বলা হয়েছে, মানবতার সহতার কথা বলা হয়েছে। আপনি কি খাইলেন, আপনার প্রতিবেশীর প্রতি হক আদায় করলেন কিনা, এই কথাটা ইসলাম বলে দিছে, ম্যান্ডেটরি বলে দিছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি জাতির এই ক্রান্তিকালে জাতির কাছে এই মেসেজটুকু স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে আমার প্রিয়নত জনতা জনাব আহমদ বাউদ্দিন নাসির, যিনি আমাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা 10 আসনের মাননীয় সংসদ সদস্য, আমি ওনার একজন কর্মী হিসেবে, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য এই সারা দেশের আইনজীবীদেরকে একটা উদ্যোগ তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে করতেছি। এই কাজটি করা অবধি পর্যন্ত আমরা সেটা করতে সক্ষম হয়েছি সারা দেশের নেতা কর্মীদের জামিনের জন্য। স্টিল নাও এখন আমরা দাঁড়িয়ে আছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনার যাত্রাবাড়ির একটা ঘটনা আপনি উল্লেখ করলেন, খুনের মামলায় পড়েছেন একটা নিরীহ একটা মানুষ। এইরকম আরো কোনো ঘটনা আছে আপনার নজরে পড়েছে এর মাঝে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? আপনাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে, আপনার কোনো সমস্যা হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন না? আপনি বেরিয়ে গিয়ে আবার ইন করেন। শুনতে পাচ্ছি এখন আপনি শুনেন আমার? আমি শুনতে পাচ্ছি এখন আপনাকে। আমি শুনতে জিজ্ঞেস করছিলাম যে যাত্রাবাড়ির যে ঘটনাটা বললেন, একটা খুব নিরীহ একটা মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নট অনলি যাত্রাবাড়ি, এটা সারা বাংলাদেশের চিত্রটা এরকম। সারা বাংলাদেশে এইভাবে শত শত যাত্রাবাড়ির এদের মতন শত শত মামলার আসামির ফাইল আমার কাছে আছে, নট অনলি ওয়ান। এটা জাস্ট একটা করুণ চিত্রের কথা তুলে ধরলাম, যে এটা জীবন জীবিকার এত নির্মম, এত নিষ্ঠুর পর্যায়। কেমন জানি এটা আপনি চিন্তা করতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন। আমরা ওই কারণেই সারা দেশে এই তৃণমূল গরিব, দুস্থ, অসহায়, মেহনতি মানুষগুলির পক্ষে ধর্ম, বর্ণ, গোত্র সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা এই আইন সেবা দেওয়ার জন্য সিদ্ধান্ত। নট অনলি এটা আওয়ামী লীগ, এটা যদি আপনি কাউকেও ব্যাপার করেন যে বিশ্বাস করেন আপনি আগামীকালকে এই মামলাটা করেন, সেটা গরিব অসহায়, আমি সেটা করতে প্রস্তুত আছি, আমি প্রস্তুত থাকবো। কারণ আমার জন্মটা, আমি মনে করি যে মানুষ এবং মাটি এবং মানুষের জীব। ঠিক, আমি এখন জানতে চাচ্ছি আর কি, আপনার তো মামলাগুলো আসে আপনাদের কাছে, মামলায় কি লেখা হয় তাই মুখস্থ হয়ে গেছে আপনাদের, কিভাবে কি লিখছে আর কি। একটা ঘটনা আমি বলি, কয়েকদিন আগে লতিফ সিদ্দিকীকে যে আটক করা হয়, আটকের সময় ওই যে তদন্ত কর্মকর্তা লতিফ সিদ্দিকীকে মেনশন করে বলেছেন তিনি এই কথা বলেছেন গভর্নমেন্টের বিরুদ্ধে, ওইখানে এই কথা বলেছেন। অথচ ওই সভায় লতিফ সিদ্দিকী বক্তৃতাই দেন নাই। লতিফ সিদ্দিকী ওই সভায় হাফিজুর রহমান কার্জন, তিনি শুধু বক্তৃতা দিয়েছে, আর কেউ বক্তৃতা দিতে পারেন নাই। অথচ লতিফ সিদ্দিকী বক্তৃতা এই বলেছেন বলে কিন্তু মামলা সাজানো হয়েছে। এই পরিমাণ স্টোরি আপনারা আর কি পান আপনারা? লতিফ সিদ্দিকীর বাংলাদেশের সিদ্দিকী পরিবার এটা এক্সট্রাঅর্ডিনারি। তাদের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে তার পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অপ্রতভাবে জড়িত।
লতিফ সিদ্দিকী সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি রেফারেন্ট ছিলেন মুক্তিযুদ্ধের ওনারা আসলে আমাদের একটা গর্বের বিষয় যে এখনো জীবন্ত আমরা মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু তাদের সাথে যে আচরণটি করা হয়েছে এটা পৃথিবীতে তো নজিরবিহীন একটা এটা কালপিট কি বলবো, এটার ভাষা ব্যবহার করা, এটা ফেরাউন নমরুদের আমলও কোনো এই শাসন ব্যবস্থা ছিল না, এই পদ্ধতি ছিল না, আইয়ুবিয়া ইয়ার সময় সম্ভবত এই পদ্ধতি ছিল না। আজকে বাংলাদেশে লতিফ সিদ্দিকীর সাথে যে আচরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে যে আচরণ করেছে, যারাই করেছে, সাবেক নির্বাচন কমিশনারের সাথে যে আচরণ করেছে, আমার প্রশ্ন হলো যিনি আজকে আমাদের চিফ অ্যাডভাইজার হিসেবে নিজে স্বীকৃতি দেন, নিজেকে নিজে স্বীকৃতি দিচ্ছেন, কারণ আমার শব্দটা হলো আইন দিয়ে, যদি আইনের প্রশ্ন আসে তাহলে ইট ইজ কনস্টিটিউশনালি। আমি আসলে অন্য একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, আমি জিজ্ঞেস করছি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, তিনি এই কথা বলেছেন সেখানে ওই মিটিং এ, লতিফ সিদ্দিকী ওই মিটিং এ বক্তৃতাই দেন নাই, ওই তদন্ত কর্মকর্তা নিশ্চয় লতিফ সিদ্দিকীর মগজে ঢুকেন নাই, লতিফ কি বলতে পারে ওইটা উনি লিখে ফেলেছেন মামলায়। এটা তো তদন্তকারী কর্মকর্তা তো ওদের তো সমস্ত প্ল্যান করেই আছে। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সম্ভবত 228টা মতো খুনের মামলা আছে। এখন আপনি বলেন তো, ভারতের প্রধানমন্ত্রী কোথায় ছিল, সে খুন কোথায় থেকে করছে, এই মামলা প্রমাণ করবেন কিভাবে আয়ুষে, এই মামলা প্রমাণ করবে কিভাবে রাষ্ট্রপক্ষ, প্রমাণ করার কোন সুযোগ আছে? প্রধানমন্ত্রী চেয়ারে থেকে কেউ কি কখনো নির্দেশ দেয় যে তুমি খুন করো? কাউকে খুন করার খুনের এভিডেন্সটা কি? আই উইটনেস থাকতে হবে, প্রকাশ্য গুলি করেছে, হ্যাঁ, কে কাকে গুলি করেছে এটা প্রমাণ করতে হবে। এখন যদি জাস্টিস যদি লিগ্যালি আমি কাউকে জাজমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি থাকে মাথায়, সেটা অ্যানাদার ম্যাটার, সেটা অ্যানাদার ম্যাটার। বাট আইনের চোখে আইনটা তো, আইনের প্রসিডিংটা কি, যিনি আইনের কাছে আসবেন তিনি অত্যন্ত ক্লিন হ্যান্ডে আসবেন অ্যাকর্ডিং টু ল। আপনি যিনি প্রার্থনা করবেন তার পেয়ার কোশ্চেনটাই যদি সঠিক না হয়, আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, আর প্রার্থনাই যদি সঠিক না হয়, যারা এই মামলাগুলি কাল্পনিক বক্তব্যগুলি সাজানো থাকে কম্পিউটারের ভিতরে আয়ুষ সাহেবেরা, এগুলি জাস্ট ওনাদের সময় তো নাই, আয়ুষ সাহেবদের এত বেশি ব্যস্ত, এই সময়ের মধ্যে দিয়ে জাস্ট নামগুলি দিয়েই ওই কাল্পনিক বক্তব্যটা দিয়েই তো ফরওয়ার্ড করে। লতিফ সিদ্দিকী সাহেব বক্তব্য দেন নাই, কিন্তু আয়ুষ সাহেব বলছেন যে উনি বক্তব্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, উনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, উনি মেকি করেছেন, রাষ্ট্র সরকারকে উচ্ছেদ করতে চাচ্ছেন। হোয়াট ইজ গভর্নমেন্ট? গভর্নমেন্ট কোন গভর্নমেন্ট? আমি গভর্নমেন্ট তো নিজেই তো নিজের জায়গায় সঠিক থাকে। এই প্রসঙ্গটা তোলার কারণ হচ্ছে আপনারা কি আইনজীবী হিসাবে যখন সুপ্রিম হাইকোর্টে একটা মামলা করেন, এই জিনিসগুলা কি বিচারপতিদের সামনে তুলে দেওয়া, বিচারপতিরা তো এই দেশের মানুষ, তারা তো পত্রিকায় দেখছেন বিষয়গুলি হলো লয়ার কোর্টের বিচারপতিরা তো এই সমস্তগুলি বক্তব্য উপস্থাপন করা যায়, কিন্তু ওনারা অর্ডারটা দেওয়ার সময় রিমান্ডের ফেয়ার থাকলে বলবে যে 3 দিনের রিমান্ড মঞ্জুর না মঞ্জুর করে মাথা নিচে দিয়ে থাকে। এটা লয়ার কোর্টের সিএমএম কোর্টের বর্ণনা করতেছে, এই অর্ডার দিয়ে ফাস্ট করে চলে যায় বা এলজাস থেকে নেমে যায় অর্ডার দিয়ে। ওনারাও তো জানে দিস ইজ ফেক এন্ড ফ্যাব্রিকেটেড দিস কেস, হ্যাঁ, ওরা এটা জেনে শুনে কি করবে, কিছু করার নাই, হুকুম পালন করতেছে চেয়ারে বসে। এটা আপনারা ওই জায়গায় ওই চেয়ারে থাকলে হয়তো বা আমিও করতাম, ওই চেয়ারে বসে থাকলে হয়তো বা আপনিও করতেন। এটা ছিল এই গতানুগতিক পদ্ধতি, এটা ব্রিটিশের, এটা আমাদের না। জুডিশিয়ারিটা সেপারেশন করতে পারি নাই গত 55 বছরে, এটা হলো মূল বক্তব্য। এটা আমাদের সময় যখন আমরা ক্ষমতা ছিলাম তখন সেম অ্যাজ লাইক দ্যাট ছিল, এটা আজকে নতুন নয়। যারা গ্রেফতার অবস্থায় আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাবেক মন্ত্রী যারা গ্রেফতার অবস্থায় আছেন বা সাংবাদিক যারা গ্রেফতার অবস্থায় আছেন, তাদের কোনো মামলা কি হাইকোর্টে এসেছে এখন পর্যন্ত, বা তাদের জামিনের ব্যাপারে কোনো মুভ হয়েছে হাইকোর্টে এখন পর্যন্ত? ওনাদের বেশ কিছু মামলা তো নিম্ন আদালত থেকে প্রসিডিং করে, আবার কিছু মামলা ট্রাইব্যুনালও চলে গেছে, ট্রাইব্যুনালে এর কার্যক্রম শুরু হয়ে গেছে। আর উচ্চ আদালতে এখনো ওনারা মামলাগুলি ফেস করতে মেজরিটি জায়গায়
আসে নাই, কিছু কিছু মামলা আসছে, কিছু কিছু মামলা উল্লেখযোগ্য মামলাগুলি আমরা এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু আমি এত বড় মাপের জাতীয় নেতৃবৃন্দদের মামলার সাথে আমার সংপৃক্ততাটা খুব কম। আমি গরিব মানুষের পক্ষে মামলা করি, হ্যাঁ, সেহেতু ওই বিষয়ে আমি এত বেশি স্পষ্ট কিছু বলতে পারবো না। কারণ ওনারা যেমন রাঘব বোয়াল, ওনাদের আইনজীবীরও হয়তো বা রাঘব বোয়াল সেই ধরনের হইতে পারে। আমি জাস্ট গরিব মানুষের মামলা করি, ধরেন মেহনতি মানুষের মামলা করি। আমি সেই মামলা সম্পর্কে ওই রাঘব বোয়াল আইনজীবী কারা হাইকোর্টে কাজ করছেন? ওনারা এখনো অদৃশ্যের আড়ালেই আছেন, জুনিয়রদেরকে দিয়ে করার। এই যে আমার আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি, আপনার তো টের পাচ্ছেন আইন আদালতের মানুষ হিসেবে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার রাজসাক্ষীর বক্তৃতা শুনেছি আমরা, লিখিত বিবৃতি উনি পাঠ করেছেন। এখন খুব তাড়াতাড়ি ওই মামলাটা ওইখানে হয়তো শেষ হয়ে যাবে, রায় দেয়া হবে, এরপরে তো এটা উচ্চ আদালতে আসবে, তাই না? জি, প্রসিডিংটা উচ্চ আদালতে আসবে বলতে, যেহেতু অ্যাকিউজডরা আউট অফ কোর্ট, এটা এক্সপার্টি জাজমেন্ট হচ্ছে, সেহেতু উচ্চ আদালতে আপনি অ্যাপিল করার সুযোগটা তখন না করবে যখন অ্যাকিউজ হিসাবে আমি মামলায় পেশ করব। এখন যেহেতু অ্যাকিউজ হিসাবে যতক্ষণ পর্যন্ত কেউ উপস্থিত না থাকবে ততক্ষণ পর্যন্ত উচ্চ আদালতে অ্যাপিলের সুযোগ থাকবে, আপিলের সুযোগ থাকবে না। বিকজ আপিলের সুযোগ সেদিন থাকবে যেদিন আসবেন। তিনি আদালতে সারেন্ডার করে আপিল করতে হবে, এই তো? ইয়েস। তো তাহলে এই মামলাটা তো সুপ্রিম কোর্টে আসবে, যেহেতু ওই মানুষগুলো নাই, এটা কি আর কোনো শুনানি হবে না একটা সিদ্ধান্ত হয়ে যাবে সেটা? না, ওনার তো এক্সপার্টি জাজমেন্ট। এখানে তো যে মামলাগুলি, তো আপনাকে প্রথমে তো বললাম যে মামলাগুলি কাল্পনিক, তো এই সমস্ত তো মামলা তো ভিত্তি প্রস্তর সমস্ত কিছু এখন তো হলো যে ওই যে লুডো খেলার মতো, আর আপনি লুডুর লেজে পড়লে মাথায় চলে যায়, মাথায় পড়লে লেজে আসে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে এইটা ওইটা হয়ে যায়, ওটা হয়ে যায়। এটাই বাংলাদেশ। মামলা তো ফলস এন্ড ফ্যাব্রিকেটেড। সেটাই তো সবাই আমরা দেখছি, সবাই দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, সবাই নিরপেক্ষ বিচার বিভাগ বলি, কিন্তু ভেতরে বসে প্রধানমন্ত্রী সহকারে ওনার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগের সত্যতা এটা তো ফাইন্ডিং করা রয়েছে। এটা কি অভিযোগ নিয়ে এসেছিল, কি জাজমেন্ট দিচ্ছেন, কি সাক্ষী নিচ্ছেন, কে ডিফেন্স লয়ার? এখানে তো ডিফেন্স লয়ারের বিষয় আছে। ডিফেন্স লয়ারটা কে? এই ডিফেন্স লয়ার কি কে নিয়োগ দিলেন? অনেক কথা বলে জুডিশিয়ারি, আমাদের বক্তব্যগুলি জুডিশিয়ারি সংক্রান্ত, তো জাস্ট অনেকগুলি বিষয় চলে আসে, আমরা সেদিকে গেলাম না। শুধু এতটুকুই বললাম যে বিচার ব্যবস্থাপনা আমাদের যেটা চলমান আছে, সেই বিচার ব্যবস্থাপনা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য স্তরে আমরা বুঝতে আমাদের এখনো অনেক সময়ের বিষয়। শেখ হাসিনার যে ডিফেন্স লয়ার নিয়োগ যেটা যাকে দেওয়া হয়েছে, উনাকে আপনারা কিভাবে চিনেন? ছাত্র শিবির করতো মেবি। কোন এলাকা? না, এটা ডিস্ট্রিক্ট বলতে পারবো না। জাস্ট তাজুল সাহেবের অ্যাসোসিয়েটেড বা জুনিয়র থেকে এটা হয়ে ওঠা, ঠিক আছে। এটা বলি ডিফেন্স লয়ারগুলি ওইভাবে ওখানে আজকে যারা আছেন ডিফেন্স লয়ার হিসেবে, এরা অনেকেই ঢাকা কোর্টের একসময় এডিশনাল পিপি ছিলেন, কিছু বিএনপির গভর্নমেন্ট থাকা অবস্থায়, পরবর্তীতে এখন তারা এখানে ট্রাইব্যুনালে জয়েন করেছেন। আর তাজুল সাহেব সম্পর্কে তো আপনারা যারা জাতি জানে, তিনি ৭১ করে শক্তি যারা গত আমলেই যাদের বিচার ব্যবস্থা আছে তাদের পক্ষের আইনজীবী সেখানে পরিচালক হোসেন এবং উনি একটা বাংলাদেশের বিধি একটা রাজনৈতিক দলেরও দায়িত্ব ছিলেন। বিডিপি নাকি জানি একটা সংগঠনের রাজনৈতিক সংগঠনের দায়িত্ব ছিলেন। পরে সেখান থেকে পদত্যাগ করে তিনি এখানে যোগদান করেছেন। আপনি যে বললেন আপনি গরিব মানুষের আইনজীবী, গরিব মানুষের জন্য কাজ করেন, এই গরিব মানুষদের যে কাজ করেন, আর কি সাপোর্ট আপনাকে দিলে আপনি আরো বেশি কাজ করতে পারবেন?
আমাদেরকে বেশি সাপোর্ট হলো যে সবচেয়ে আমরা যদি আসলে আইনের কাছে যদি আমরা রেভিডিটা যদি সকল বিচারপতিরা সজাগ হন, আম, এবং আমাদের আইনের সেবাটা ওনারা যেই ওত পাঠ করে এই চেয়ারে বসেছেন সেই দায়িত্বটুকু যদি যথাযথভাবে পালন করেন তাহলে আমরা বেশি উপকৃত হব। সবচেয়ে বেশি সাপোর্ট হিসেবে মনে করব এদেশের গরিব মানুষগুলি ন্যায় বিচার পাবে, ন্যায় বিচার থেকে তার বঞ্চিত হবে। এটি হলো সবচেয়ে বড় support। বিচারপতি ওনারাও ছিলেন, বিচারপতি আগেও ছিলেন। তারেক রহমানের গ্রেনেড হামলার রায় হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে, এখন আবার সুপ্রিম কোর্টে খালাস হয়ে যাচ্ছে। এই যে রিজিম চেঞ্জ হচ্ছে, আদেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের আস্থার জায়গাটা কোথায় থাকবে আপনি মনে করেন? বিচার ব্যবস্থাটা এখন আমি বিচার আইডি ছাত্র হিসাবে এই এই জায়গাটা আম, এখনো আমরা বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা স্বাধীন এবং সাংবিধানিক একটা প্রতিষ্ঠানের ভিত্তিতে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহকারে যারা এখন ইন্ডিভিজুয়াল এখন বিচারপতি হিসাবে যারা আছেন আমরা তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে যে আমরা একটা দেশ এই এন্ডিং টাইমে সকলে শেষ কথা হলো আমরা সকলে বাঙালি স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্য দিয়ে একটা জাতি, একটা পতাকা, একটা দেশ, একটা জাতি, একটা দেশ। যদি দেশটা স্বাধীন না হতো তাহলে আমাদের আজকে প্রধান বিচারপতি হিসেবে উনি ওনার দেশটা হয়তো লাগাতে পারতেন না। আজকে যিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন তিনি হয়তো বা এই পতাকাটা যদি এই পতাকাটা যদি না পেতাম আমরা ৭১ সালে হয়তো বা উনি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করতে পারতেন না, এই চেয়ারে বসতে পারতেন না। সেই কারণেই আমাদের নিবেদন হবে যে এই আইনের শাসনটা পরিচালিত হবে। দুষ্টদের অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। এটার সাথে আমি আইনি ছাত্র হিসেবে স্বীকার করবো না, এটার সাথে আমি এক জায়গায় থাকবো যে অপরাধী সে যেহেতু বড়ই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এবং কোনো নিরপরাধী ব্যক্তি যদি বিনা বিচারে জেলখানায় যেতে হয়, আর সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংসের পথে চলে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স, শিল্প কলকারখানা, সমস্ত কিছু আজকে মুখ থুবড়ে পড়েছে। আজকে আপনি পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতা থাকা অবস্থা তার নামে ইউনিভার্সিটি করে, তার নামে ব্যাংক করে, তার নামে বিমা প্রতিষ্ঠান করে, এটা নজিরবিহীন দৃষ্টান্ত। আমরা জাতির এই ক্রান্তিকালে একটা জাতিকে মুক্তির জন্য একটা জায়গায় আমরা মনে করি যে এটা এখনো এই জাতিকে রক্ষা করার জন্য সকল সচেতন মহল, সকল লেখক, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিল্পী, সাহিত্যিক সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় দেশটাকে নিয়ে আসার জন্য এই গণতান্ত্রিক পর্যায়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের রূপরেখা, গণতান্ত্রিক সরকারের কাছে রাষ্ট্র ব্যবস্থাপনাটা চলে আসে। যে নির্বাচনে নির্বাচিত যারাই হবে তাদের কাছে পরাজিত শক্তিরা তাদের গলায় মালা দিয়ে দেশটাকে একটা গঠনমূলক জায়গায় নিয়ে আসে। আজকে দেশের এই হানাহানি রক্তক্ষয় যে যুদ্ধ চলমান আছে, আমরা শেষ করব। একটা জিনিস জানতে চাচ্ছি, নিম্ন আদালতে আমরা দেখেছি নিম্ন আদালতে যখন কাউকে হাজির করা হয় শুধু তাকে না, আইনজীবী যারা তাদের পক্ষে দাঁড়ান তাদেরকেও মারপিট করতে আমরা দেখেছি। উচ্চ আদালতে আপনারা কোনো হুমকি পান বা কি ফেস করেন সেটা? সরি, হুমকি বুঝিনি কোশ্চেনটা একটু কাইন্ডলি। নিম্ন আদালতে আমরা দেখেছি একজনকে হাজির করার পর তাকে মারপিট করা হয় প্রকাশ্যে, আইনজীবীদেরও মারপিট করা হয়েছে নিম্ন তাদের পক্ষে দাঁড়ানোর কারণে। উচ্চ আদালতে কি কোনো সমস্যা, হুমকি এগুলো আপনারা পান? নিম্ন আদালতের যে বিষয়টা আসলে যদি এই কথাটা তো আপনি জানেন, সারা দেশ জাতি জানে যে সমগ্র 5 তারিখের পর থেকে মুভ জাস্টিস এন্ড মুভ কিলিং এর শিকার সমগ্র জাতি। সারা দেশটা এখন কারাগারে বিপন্ন, সারা দেশটা। আপনি যখনই কোনো কথা বলতে যাবেন সেটা আওয়ামী লীগ হয়ে যাবে। আজকে বলে যে এরা আওয়ামী লীগ, এরা ফ্যাসিস্ট। সত্য কথা বলতে গেলে জনগণের সাথে যাদের সম্পৃক্ততা নাই তারা এটা এতদিন ধরে তারা ক্ষমতায় আছে, এটা নজিরবিহীন ঘটনা।
এটা আরেকটা রাজনৈতিক দল সুবিধা নেওয়ার জন্যই হয়তোবা তারা এই অবস্থায় আছে। এখানে নিম্ন আদালতে প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিম্ন আদালতে আনার পরে, নিম্ন আদালতে নিয়ে আসার পরে, সেখানে আদালত থেকে নামার পরে ডিম বাড়ে, মিছিল হয়, শর্টিং হয় এবং খারাপ ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করা হয়। এইটা এটা নজিরে অতীতে ছিল না আদালতের। এইটা 5 তারিখের পরে। এইটা নেগলিজেন্সটা দেখতে হবে যে গভর্নমেন্ট কি আপনি, এখানে যদি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি নীতিগত সিদ্ধান্ত নিতে, তাহলে এটা ক্লিন করতে সময় লাগে 30 সেকেন্ড সর্বোচ্চ। কারণ রাষ্ট্রের চাইতে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন শক্তিশালী না। রাষ্ট্র যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা পরিষ্কার করতে সময় লাগে 20 মিনিট। এখানে প্রোটেকশন দিতে হবে, প্রোটেকশনের মেটাল, কিন্তু সেটা রাষ্ট্র কেন দিচ্ছেন না, এটা রাষ্ট্রের ওনারা যারা দায়িত্বে আছেন তারা ভালো জানেন। আর উচ্চ আদালতে এখনো ওই আওয়ামী লীগের আমাদের ক্ষমতা আমলে হয়তো বা সেখানে ন্যায় অন্যায় করার জন্য অনেকেই ছিলেন, অনেকেই সেখানে দায়িত্বে থাকার কারণে প্রতিপক্ষের সাথে মিসবিহেভ করছেন, লং টাইম ধরে মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট করেছেন। সেই কারণে অনেকে এখন আদালত অঙ্গনে আসতে পারেন না বা আসেন না। কিন্তু আমরা যারা দলের নির্যাতিত নিগৃহীত কর্মী হিসেবে সে সময় আমরা যে অবস্থায় আছি, এখনো আমরা সেই অবস্থায় আমরা দলের পক্ষে কাজ করে যাচ্ছি। কারণ আমাদের প্রতিপক্ষরাও জানে যে আমরা ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করি নাই। আপনি কোনো হুমকি পান? না, আমি কখনোই হুমকি পাইনি। অনেক ধন্যবাদ। হুমকির কাজটা আমি করি নাই। খারাপ ব্যবহার করা, ওটা তো আমি করি নাই কারোর সাথে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাকে আপনার অডিয়েন্সে আমাকে নিয়ে আসছে, আপনার অডিয়েন্সে যিনি নিয়ে আসছেন যে 64 জেলা ত্যাগী পরিবারের সন্তান, ত্যাগী পরিবার নামে যে অর্গানাইজেশনটা আছে, যে প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়াসউদ্দিন রুবেল কুমিল্লার কৃতি সন্তান। সে অনেক নির্যাতিত পরিবারের সন্তান, গিয়াসউদ্দিন রুবেল। সে আপনার সাথে আমাকে ইন্ট্রোডিউস করে আপনার ডিস্ট্রিবিউটে আমাকে হাজির করতে সক্ষম করেছে। আপনি আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার আদর্শী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক কার্যকরী পক্ষ থেকে এবং বাংলাদেশের সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দেশ বিদেশে যে সমস্ত শ্রোতারা এই বক্তব্যটুকু শুনেছেন, প্রত্যেককে আমার সালাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিবাদন জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনেক ধন্যবাদ। আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।